নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল থেকে বিজেপির জন্য একের পর এক অস্বস্তির উদ্রেক হচ্ছিল। আমরা অনুপম হাজরার বিস্ফোরক ফেসবুক লাইভ দেখেছি, আসানসোলে দুপক্ষের হাতাহাতি দেখেছি। আজকে আমরা দেখলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করেও চাপানুতর চলছে। এই নিয়ে যখন বিজেপি একের পর এক অস্বস্তি মোকাবিলা করছে এবং গতকাল আমরা পদত্যাগের হিড়িকও দেখেছি, তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের জন্য এসে হাজির হলো সিন্ডিকেট অস্বস্তি। এবং সেটা এলো কার দিক থেকে? নান আদার দ্যান সৌগত রায়। তৃণমূল কংগ্রেসেরই সাংসদ সৌগত রায় তিনি বললেন যে নকশাল আমলের পর এই জিনিস দেখেননি। এ নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা সরাসরি রয়েছেন আলাপ করিয়ে দিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ, বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রয়, এবং আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনুপম হাজরা এবং শঙ্কর ঘোষও। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে অনুপম হাজরার কাছে, শঙ্কর ঘোষের কাছেও আসবো। তার আগে দেখাবো বঙ্গ বিজেপিতে বিদ্রোহ চলছে। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়াকে কেন্দ্র করে শোরগোল। আসানসোলে পার্টি অফিসে হাতাহাতিতে জড়ালেন দুপক্ষ। জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভের মধ্যেই বিদ্রোহীদের শৃঙ্খলার পাঠ দিলেন শ্রমিক ভট্টাচার্য। বালিগঞ্জে জামানত জব্দ, দুবারে জেতা আসানসোলেও বিপুল ভোটে হার। উপনির্বাচনে জোড়া বিপর্যয়ের পর ফের বিদ্রোহের সুর শোনা যাচ্ছে বঙ্গ বিজেপিতে। শনিবার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তৃণমূল কংগ্রেসের কাছে আমাদের শেখার আছে এবং অপরিণতদেরকে দিয়ে রাজ্য নেতৃত্ব মাথায় বসালে এই অবস্থাটা দাঁড়িয়ে যায়। সোমবার রাজ্য নেতাদের বিরুদ্ধে সরব হন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাও। পার্টির তো এমনিতে এখন যে অবস্থা, তাতে আমার মনে হয় প্রতি মুহূর্তে আত্মবিশ্লেষণ করা উচিত। কিন্তু সেই জায়গায় যদি কেউ আত্মতুষ্টিতে ভোগে, জাস্ট উচ্চতর নেতৃত্বের সামনে গুড বয় সাজতে হবে, সেটার জন্য নিজের দোষ ঢেকে তো লাভ নেই। আপনি ঘরের মধ্যে আলোচনা করুন না, তাহলে তো কিছু ফল্ট বেরিয়ে আসবে। রবিবারই বিজেপির রাজ্য সম্পাদকের পদ ছাড়েন মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। একই দিনে নদিয়া উত্তর সাংগঠনিক জেলা থেকে পদত্যাগ করেন 10 জন বিজেপি নেতা। সোমবার আসানসোলে পার্টি অফিসে হাতাহাতিতে জড়ান গেরুয়া শিবিরেরই দুপক্ষ। জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভ যখন বাড়ছে, ঠিক তখনই দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন শঙ্কর ঘোষ। বিজেপির পর্যবেক্ষকদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার এ নিয়ে শোরগোল পড়তেই শঙ্করের দাবি, গ্রুপ ত্যাগের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এই সমস্ত গ্রুপে এখন তো আমাদের কোনো ফাংশন নেই, পুরো ইলেকশনের সময়টা যাদের এই সমস্ত কিছু করার ইচ্ছে হয় তারা করবে। এই আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি, এই বহু বিভক্ত বিজেপি, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখানে বিজেপিটা একেবারে পচা গলা দুর্গন্ধ বেরোচ্ছে। যারা দীর্ঘদিন চরম অত্যাচার অসহযোগিতার মধ্যে থেকে পার্টির ঝান্ডা তুলে রেখেছিলেন, এমন কি ঘটনা ঘটলো যে তারা তাদের পার্টির যে শৃঙ্খলা বা পার্টির যে পদ্ধতি, সেটা কিছুক্ষণের জন্য তারা ভুলে গেলেন। 21 বিধানসভা ভোটের 200 আসনের স্বপ্ন পূরণ হয়নি। অধরাই থেকে যায় বিজেপির বঙ্গ জয়ের স্বপ্ন। তারপরই গেরুয়া শিবিরে শুরু হয় ভাঙন। হোয়াটসঅ্যাপ বিদ্রোহ, পিকনিক পলিটিক্স, তথাগত রায়ের কামিনী কাঞ্চন তত্ত্ব প্রকাশ্যেই অস্বস্তিতে ফেলে দেয় রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটে জেতার পর বাংলায় গেরুয়া শিবিরের ডামাডোল কিছুটা হলেও আড়ালে চলে গিয়েছিল। কিন্তু একের পর এক উপনির্বাচনে ধাক্কা খাওয়ার পর আবারও বিদ্রোহের সুর জোরালো হচ্ছে বঙ্গ বিজেপিতে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শুরুতে আমি অনুপমের কাছে আসবো। অনুপম, কোনো রাগঢাক না করে সরাসরি প্রশ্নটা সরাসরিই করি। অনেকেই বলছেন যে আসলে কালকে আপনার ফেসবুক লাইভ, সেটা হচ্ছে আপনি তৃণমূলের দিকে ফিলার দিতে চাইছেন, আপনার পুরনো দলে ফিরতে চাইছেন, যে কারণে আপনি এটা ফিলার দিচ্ছেন। এগুলো হচ্ছে শুরুয়াত, তাই কি? কারা বলছে এটা? অনেকেই বলছেন রাজনৈতিক মহল। অনেক কারা, যারা আমরা তো আমি তো অন্তত ওই ফিলারের জন্য দিইনি। আর কেউ যদি মন গড়া তত্ত্ব বলে থাকে তাহলে তো আলাদা ব্যাপার। কারণ সবাইকে কেউ যদি যারা যেরকমভাবে নিজেদের মানসিকতা অনুসারে বিচার করলে তো হয় না। কারণ
প্রবলেমটা না, ধরো হচ্ছে যে জয়প্রকাশ বাংলাতে মজুমদার বিজেপি করা নিয়ে। তিনিও যখন এই নিজের দল সম্পর্কে পার্টিটাকে আমরা সবাই ক্ষোভ এসব ব্যক্ত করেছিলেন, তার কিছুদিন পরের যে ঘটনা আমরা সবাই জানি। আপনি কি পুরনো দলে ফিরতে চাইছেন? ওই জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমাকে তুলনা করবেন না। না, আমি তো বললাম কারোর সঙ্গে আমার তুলনা করবেন না, ঠিক আছে? আমার নাম অনুপম, একটু ইউনিকভাবে সব কিছু করতে ভালোবাসি, তো এটা মোটেও ফিলার না। আর আমার এত খারাপ অবস্থা আসেনি যে একটা ন্যাশনাল পার্টি ছেড়ে একটা রিজিওনাল পার্টি জয়েন করব। সেই রিজিওনাল পার্টিরই তো কোট অ্যান্ড কোট রিজিওনাল পার্টিরই তো সাংসদ ছিলেন, রাজনৈতিক ক্যারিয়ার তো সেখানেই শুরু। ওই ওই ছিলাম কোনো রকমের 7-8 মাস থেকে যা দম বন্ধ করা অবস্থা হয়েছিল, তো ওখানে তো বেসিক্যালি রাবার স্ট্যাম্প হিসেবে লোকজনকে নেওয়া হয়, যাদেরকে এমপি বানানো হয় তাদেরকে সাদা। গতকালের ফেসবুক লাইভে আপনি যা যা বলেছেন, এমনকি আপনি বলছেন যে 19-এর পর বাড়িতে গেস্ট এলো, বাধ্য হয়ে অন্য রাজ্যে কাজ করছি, বিজেপিকে ছাড়বো না, বঙ্গ বিজেপির উপর রাগ আছে। অনেকে তো বলছেন যে এগুলো আসলে দমবন্ধ হওয়ার ইঙ্গিত। আপনি কি বেসুর হচ্ছেন? আমি তো বলছি, অস্বীকার তো করছি না। আপনি কি একটু বেসুরে বাজছেন? কেটে গেল একটু বেসুরে বাজছেন? বেসুরে একদম আমি পুরোপুরি সুরে আছি, কারণ আমি দিল্লিতে থেকে সুন্দরভাবে পার্টির কাজ করছি স্মুথলি, যেটা বেঙ্গলে করতে পারি না। কেন? তো এখানে বেসুরে হওয়ার কোনো প্রশ্নই নেই, আমি একদম সুরেলা ছোট থেকে। তো ফলে আমি দিল্লিতে থেকে আমি সুন্দরভাবে পার্টির কাজটা করছি, কোনো প্রবলেম নেই। এবং বিজেপিটা আবেগ দিয়ে করি, ওখানে বেঙ্গলে করতে পারছিলাম না। কেন? কার জন্য বাংলায় পাচ্ছিলেন না? সবার কথা মানে নাম নিয়ে লাভ আছে? ওই আমার ফেসবুক লাইভটা দেখুন, যার নাম আসছে বারবার তার জন্য। ফেসবুক লাইভটা দেখেছি বলেই তো আজকে আপনাকে সরাসরি আমরা চাইলাম, এবং আপনাকে ধন্যবাদ যে আপনাকে পেলাম। একটু খোলসা করেই বলুন না। আচ্ছা, যখন দেখেছেনই তখন আমার মুখ দিয়ে কেন বলাচ্ছেন? আপনারা আমাদের থেকে বেশি খবর রাখেন, আপনারা সাংবাদিক। তো ফলে দুদিন পরেই সব ক্লিয়ার হয়ে যাবে কার জন্য এত মানুষজনের প্রবলেম। শুধু তো আমার একার প্রবলেম না, হ্যাঁ, কারণ এই যে সিলসিলা, এই যে ছাড়ার মানে লোকের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করা, দল ছাড়া, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া, রিজাইন করা, এই যে ধারাবাহিকতা, এটা তো চলছে ধারাবাহিকভাবে গত 1-1.5 বছর ধরে। আর মানুষের একটাই বক্তব্য, দাদা মানে কথা বলতে পারি না, মিটিংয়ে কথা বললে চুপ করিয়ে দেওয়া হয়, কাজের মানুষ থেকে কাছের মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে এই গতানুগতিক কথা শুনতে শুনতে তারপরেই তার একটা অভিব্যক্তি ফেসবুক লাইভের মাধ্যমে বেরিয়ে এসছে। এত বিদ্রোহী আছে, আপনি একটু দেখুন যে কতজন রিজাইন করেছে। মানে পার্টি এমনি এক তো চলে গেছে, যাদেরকে জামাই আদর করে রাখা হয়েছিল তারা তো পার্টি ছেড়েই চলে গেছে। আর যারা এখনও মাটি কামড়ে পড়ে রয়েছেন তাদের মধ্যেও দেখুন না অসন্তোষটা। গত 1 বছরের রেকর্ডটা আপনি দেখুন, আপনাদের চ্যানেলেই তো পাওয়া যাবে। মানে নির্দিষ্টভাবে বললে কি 10টা মের পর থেকে এরকম একটা পরিস্থিতি হয়েছে বলে আপনি মনে করছেন? কোনো প্রপার টাইমলাইন আপনি দেবেন এই ঘটনাক্রমে? ওটা কোনো ব্যাপার না। আমি না টাইমলাইন কিছু না, বললাম তো আমার বক্তব্য যে খুব সিম্পল, যে বাংলার ছেলেমেয়েরা যারা বিজেপি করতে চায় তারা বাংলাতেই করুক। এমন পরিস্থিতি হবে কেন যে বাংলার লোকজনদেরকে কখনো ঝাড়খণ্ড, কখনো উড়িষ্যা, কখনো বিহার, কখনো দিল্লিতে এসে পার্টির কাজ করতে হয়? মোদিজিকে আমরা সবাই ভালোবাসি, এবং বিজেপি পার্টিটা লোকে করে কোনো রাজ্য নেতৃত্বকে দেখে না, নরেন্দ্র মোদিজিকে দেখে আমরা সবাই বিজেপিটা করি। তাহলে মানে যদি কেউ নিজের রাজ্যে পার্টিটা না করতে পারে ঠিকঠাকভাবে, তাহলে জানতে হবে মোদিজিকে অপমান করা হচ্ছে। সেই জন্য দরকার আত্মবিশ্লেষণ। আপনি একজন ন্যাশনাল সেক্রেটারি, অত্যন্ত ওজনদার এবং অত্যন্ত সম্মানজনক একটা পদ। সেখানে থেকে আপনি মনে করছেন যে আসলে আপনি বাংলায় রাজনীতি করতে পারছেন না, বাংলায় বিজেপি করতে পারছেন না, বাধ্য হচ্ছেন রাজ্যের বাইরে বিজেপি করতে। এটা অত্যন্ত গুরুতর একটা বিষয়। কেন করতে পারছেন না? কে আপনাকে বাধা দিচ্ছে? কেন আপনি মনে করছেন যে আপনি ন্যাশনাল সেক্রেটারি হয়েও আসলে আপনি রাজ্যের বাইরে নির্বাসিত? করেন ঘুরিয়ে ঘুরিয়ে। না, নির্বাসিত ঠিক না। দেখুন, একটা ন্যাশনাল সেক্রেটারি হলে কি হয় যে আমাদের মেন ফাংশনটা বিজেপি হেডকোয়ার্টারে থাকে। আমরা তো সেটাই ভাবতাম। আমরা ভাবতাম যে ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরা সসম্মানে দিল্লিতে প্রতিষ্ঠিত, কিন্তু আপনার কালকের ফেসবুক লাইভ এবং আজকের বক্তব্য, তা থেকে আমরা প্রথম ইঙ্গিত পাচ্ছি যে না, আসলে আপনি মনে করছেন আপনি নির্বাসিত, আপনি রাজ্যে বিজেপিটা করতে পারেননি। কে বা কারা এর পেছনে রয়েছে?
বেঙ্গল বিজেপি মানে রাজ্যে বিজেপিটা করতে পারেনি সেটাও যেমন আংশিকভাবে সত্য, আবার এখন যে সসম্মানে বিজেপিটা করছি দিল্লিতে সেটাও সম্পূর্ণভাবে সত্য। বাংলায় করতে পারলেন না কাদের জন্য? সেটা যারা কাদের জন্য বঞ্চিত, বাংলায় করতে পারলেন না কাদের জন্য? এই যে আপনি কালকে বলেছেন যে কিছু ধান্দাবাজ সুবিধাভোগী মানুষকে জামাই আদর করাতে গিয়ে তা হয়ে ওঠেনি, আজ তারা কেউ নেই। আপনি কাদের কথা বলছেন? আপনি বলছেন আমি বস, এই মনোভাব পাল্টানো দরকার। বুথ কর্মীদের কেন কর্নার করা হয়? কে মনে করে আমি বস? এর আগেও অনেক ফিডব্যাক দিয়েছি, ইমপ্লিমেন্টেড হয়নি। কে ইমপ্লিমেন্ট করছে না একটু বলবেন? হ্যাঁ, তো যে বেঙ্গল বিজেপির যারা এক দুজন বস আছে তাদের কথাই বলছি। অমিতাভ চক্রবর্তীর কথা বলছেন, সুকান্ত মজুমদারের কথা বলছেন, কার কথা বলছেন? আমি তো আপনার কাছে উত্তর আছে তো। আপনি এরকম মানে আগে মনে হয় সিবিআই টিবিআই ছিলেন মনে হয়, মানে এই একই জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে আমার উত্তর চেঞ্জ হবে না, একই উত্তর থাকবে। সুকান্ত মজুমদার যারা সংগঠনের দায়িত্বে আছেন, অ্যালিগেশনটা ক্ষোভ বিক্ষোভটা তাদের ওপরে। কারণ গতকাল লাইভে যেটা বলেছি সেটা বঞ্চিত অবহেলিত যারা ক্ষোভ বিক্ষোভ বয়ে বেড়াচ্ছে বঙ্গ বিজেপির প্রতি, তাদের কথাগুলো আমি আমার আবেগ দিয়ে বলেছি। আর আমি খুব সুন্দর সসম্মানে দিল্লিতে বসে বিজেপির কাজ করছি, দলের কাজ করছি। আই এম ভেরি স্যাটিসফাইড। আমার বেসুরো হওয়া বা ওই তৃণমূল পার্টিতে যাওয়ার এটার কোনো পসিবিলিটি নেই। আপনি রেকর্ড করে রাখুন, কারণ এর আগেও তো অনেক নেতা লেকচার দিয়ে গেছে যে রেকর্ড করে রাখুন। আমি সত্যিই বলছি যে ওই বাকিদের সঙ্গে তুলনা করবেন না। বিশ্বাস করুন সেই রেকর্ডিং আমি এই পার্টিতে আছি, যতদিন রাজনীতি আমাদের থাকবো চালাতে বিজেপিতেই হয়েছে, বেশ দ্বিধা ভরে চালাতে হয়েছে। সেই রেকর্ডিং চালিয়ে দেখাতে হয়েছে যে আগে কি বলেছিলেন আর পরে কি বলেছিলেন। সেই তালিকায় কি নতুন সংযোজন দেখতে পারি অদূর ভবিষ্যতে? একদমই না। ওই আপনি বলছেন ওই যে সুখের পায়রা যারা এসেছিলেন তাদের কথা বলছেন, যারা ওই মানুষের জন্য কাজ করার তাড়নায় এসেছিলেন যে আমি মানুষের জন্য কিছু করতে চাই। মানে ইনফ্যাক্ট ক্ষমতায় আসার আগেই তো মোটামুটি দপ্তর বিন্যাস হয়ে গেছিল যে কে কোন মন্ত্রী হবে। তো সেই জায়গাটা তো পরিষ্কারভাবে বলা যায় না। মানুষ ঘুরিয়ে বলে কি যে মানুষের জন্য কাজ করার তাগিদে আমি বিজেপি জয়েন করতে এসেছিলাম। ফলে ওই ক্যাটাগরিতে আমাকে ফেলবেন না দয়া করে। আমি বিজেপিতে আছি, বিজেপিতে থাকবো এবং দিল্লিতে খুব সুন্দরভাবে পার্টির কাজটা করছি, কোনো কমপ্লেন নেই। কিন্তু কমপ্লেনটা হচ্ছে বেঙ্গল বিজেপির যে পরিবেশ, যে কাজ করার পরিবেশ নেই, যেখানে আত্মবিশ্লেষণ করা হয় না, যেখানে মানুষ যদি বলে যে যারা পুরনো দিনের কর্মী তারা যদি কিছু বলতে যায় তাদেরকে চুপ করেই দেওয়া হয়। আমার ইস্যুসগুলো সব বেঙ্গল বিজেপি রিলেটেড, এবং বেঙ্গল বিজেপি মানে বেঙ্গল বিজেপি নয় এক দুজন ব্যক্তি। আপনি জানেন উত্তরটা, আমাকে এই কোশ্চেনটা বারবার করবেন না। একজন দুজনের কথা বলছেন খুব স্বাভাবিকভাবেই। যাদের কথা মনে পড়ে ডেফিনেটলি বঙ্গ বিজেপি বলতে সুকান্ত মজুমদারের নাম মনে পড়বে, অমিতাভ চক্রবর্তীর নাম মনে পড়বে। যদি সত্যি তারা আপনার নিশানা না হয়ে থাকেন তাহলে লোকে তো তাদের সম্পর্কে ধারণা করবেন। সেক্ষেত্রে তো আপনার এই যে ধারণাটা এটা ক্লিয়ার করা উচিত না, ডাউটটা ক্লিয়ার করা উচিত। তার মানে ওরা যাদের উদ্দেশ্যে বলছেন তারা বুঝে গেছে যে আপনার যে ভিউয়ার্স, আপনার যে অডিয়েন্স, তারা আমি দুজনটা ছেড়ে দিন। আপনার একজন দুজন নিয়ে প্রবলেম হচ্ছে, আপনি দুজনটা ছেড়ে দিন, আপনি একজনই ধরুন, সুকান্ত মজুমদার না অমিতাভ চক্রবর্তী। আপনি বিচক্ষণ সাংবাদিক, আপনার কাছে উত্তরটা থাকবে। ফলে দুজন সুকান্ত মজুমদার না অমিতাভ চক্রবর্তী ধরে রাখুন, তাহলে দেখবেন। এবারে আমার এই ফেসবুক লাইভের কমেন্টগুলো, ফেসবুক কমেন্টগুলো একটু পড়ে নিন, দেখবেন ওই একটা নামই আসছে বারবার। আমার শেষ প্রশ্ন আপনার কাছে অনুপম, বঙ্গ বিজেপির আপনার এই অ্যাসেসমেন্ট, এই অ্যানালিসিস অনুযায়ী বঙ্গ বিজেপির কি ভবিষ্যৎ দেখছেন অদূর ভবিষ্যতে যদি এরকম ভাবেই চলতে থাকে? অদূর ভবিষ্যৎ যদি এইভাবে ছন্নছাড়া হয়ে চলতে থাকে, যদি যারা মানে এক কথায় জীবনের ঝুঁকি নিয়ে বুথগুলো সামলায়, যারা প্রায় 20 বছর 30 বছর ধরে বিজেপিটা করছে, তাদের কথাগুলো যদি না শোনা হয়, তাদেরকে কর্নার করে রাখা হয়, তাহলে এই ছন্নছাড়া অবস্থাটা চলতে থাকলে বিজেপির অস্তিত্ব সংকট দেখা দেবে পশ্চিমবাংলায়। অনুপম, অনেক ধন্যবাদ। অনুপম হাজরা আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন, এবং অনুপম হাজরা খোলসা করে নাম না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তিনি কি বলতে চাইছেন। আমি তাই নিয়ে দেবজিতের কাছে আসবো, তার আগে একবার চলে যাব শঙ্করের কাছে। শঙ্কর, তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করা নিয়ে তুমুল শোরগোল কেন? হঠাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করলে কেন? প্রথমত আমি ভীষণভাবে বিব্রত হয়েছি। আর আরেকটা কথা ছোট থেকে মৌপি আমরা সবাই শুনেছি যে অর্ধ সত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর।
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই রাজ্য যে পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে, রামপুরহাট, হাঁসখালি, সিন্ডিকেট নিয়ে মারামারি, স্কুল সার্ভিস কমিশনের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, তাদের হচ্ছে আন্দোলন, আর্তনাদ, সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা আসলে রাজ্যের প্রধান যে বিষয়গুলো আছে সেই বিষয়টাকেই আড়াল করে দেয়। তার জন্য শঙ্কর, আমার এখানে একটা বক্তব্য আছে। প্রথমত হচ্ছে ঠিকই হোয়াটসঅ্যাপ গ্রুপ কেউ ত্যাগ করতেই পারেন, কিন্তু কেন শঙ্কর বিজেপিতে প্রতিবাদের সাম্প্রতিককালে একটা কালচার হয়ে গেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করা? কি নেই সেখানে? আপনাদের একের পর এক বিধায়ক থেকে শুরু করে, একের পর এক নেতা থেকে শুরু করে, সৌমিত্র খান থেকে শুরু করে, শঙ্কুদেব পান্ডা থেকে শুরু করে, এই যে অনেকে বলতে শুরু করেছেন মজা করে যে আপনাদের পার্টিতে যেমন মিসড কল দিয়ে জয়েন করা যায়, তেমনি আবার ত্যাগ করা যায় হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করে। সহজ প্রশ্ন, কেন হঠাৎ করে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছাড়লেন? এই জন্যই মৌপিয়া আমি প্রথমেই বলেছিলাম যে অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর হয়। প্রথম কথা, আমি বা যে কোনো পলিটিক্যাল লিডার্স বা অন্য ম্যানেজমেন্টে আছে, অফিসে আছে, আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা লিস্ট থাকে। আর এরকম অনেক গ্রুপ থাকে যেগুলো অবসলিউট হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, নন পারফর্মিং হয়ে যায়। সেগুলো আমরা ধাপে ধাপে আমরা ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমরা লেফট করি। এবং এই যে সময়ে আমার এটা দুর্ভাগ্য, আমি একই সাথে বিভিন্ন কোভিড রিলেটেড গ্রুপ বা বিগত বছরের কর্মসূচির গ্রুপ বা বিগত জেলা সভাপতির সময়, নির্বাচনের সময় টাইমিং শঙ্কর, তুমি তো ভালো করে জানো, দীর্ঘদিন ধরে তুমি রাজনীতি করছো। টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স। হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া টাইমিংটা দেখো। মৌপিয়া, না না, এইটাই, এই জন্যই তো আমি বললাম যে আমি ব্যক্তিগতভাবে বিব্রত এই কারণে যে এতদিন ধরে গ্রুপ ছেড়েছি, কখনো সেটা খবরে আসেনি। আমি আমার যতটুকু বলার সেটা আমি রাজ্য নেতৃত্বকে বলেছি। এবং আমি মৌপিয়া তোমাকে বলতে পারি, অন্যদের সাথে আমাকে মেলানো একটু কঠিন। আমি ভারতীয় জনতা পার্টির একজন নতুন সদস্য এবং আমি কাজ করবার চেষ্টা করছি। আমি ব্যক্তিগতভাবে পার্টির ডিসিপ্লিনে বিশ্বাসী এবং বিগত দিনে সেভাবে চলেছি। ভারতীয় জনতা পার্টিতেও আমার যদি কখনো কোনো বক্তব্য থাকে, সেই বক্তব্য আমি পার্টির অভ্যন্তরে বলবো। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে মৌপিয়া মনে করি, একজন বিজেপির সাধারণ কার্যকর্তা কর্মী হিসাবে আমার কাছে অনেক বড় ইস্যু 56 জন মানুষ, তারা 2রা মের পরে মারা গিয়েছে, তারা আমাদেরকে নির্বাচিত করেছেন এই রাজ্যে বিরোধী দলের ভূমিকা বা ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এত মহিলারা অত্যাচারিত হয়েছে, 50,000-এর বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। আমি একজন সামান্য ব্যক্তি হয়ে এত মানুষের অবদান বা বলিদানকে আমি ভুলে গিয়ে আমি কি এমন ধরনের কাজ করব যা সংগঠনকে এই কঠিন সময় লড়বার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা বা দুর্বল জায়গায় পৌঁছে দেয়? মাঝে মাঝে হচ্ছে ইদানিং, আর আপনি বলছেন যে 90 এবং পুরনো। কাউকে ছোট করছি না, কিচ্ছু করছি না। শঙ্করবাবু সিপিএম করতেন, তো শঙ্করবাবু বলছেন আজকে যে সংকটের সময় যে আমি বিজেপিতেই থাকবো, তো সংকটের সময় তো উনি বামফ্রন্টেই ছিলেন। তো যখন বামফ্রন্টটাকে বামপন্থী কর্মীরা যারা এখনও লাল ঝান্ডা নিয়ে রাজনীতি করেন, হতে পারে আমাদের সঙ্গে তাদের মত পার্থক্য, তো শঙ্করবাবু তো সেটা ছেড়ে বিজেপিতে গেলেন। ফলে যারা একবার কোনো দলের পতাকা রেখে আর একটা দলে যাচ্ছেন, তাদের এই সংকটের সময় থাকবো, দল ছাড়বো না, এগুলো তো পরে আলোচনা করা যাবে। কিন্তু অনুপমের যে কথাগুলো, এটা তো আমার কোনো বিষয় নয়, কারণ এটা বিজেপির বিষয়। কিন্তু এই যে বাংলার নেতারা কাজ করতে পারছেন না, কথা বলতে পারি না, চুপ করিয়ে দেয়া হয়, দিকে দিকে বিদ্রোহ, এইভাবে চললে অস্তিত্ব থাকবে না। তো বিজেপির কেন্দ্রীয় সম্পাদক, আমি যেটুকু জানি অনুপম হাজরার যে পদ, তার যদি মনে হয় যে বাংলায়, আমি দেখেছি লকেট বাংলায় কাজ করতে পারে না উত্তরাখণ্ডে, সৌরভ শিকদার সে উত্তর পূর্বাঞ্চলে, আবার অনুপম তিনিও বলছেন তিনি অন্য জায়গায়, এটা খুব কঠিন ব্যাপার। আবার আমাদের প্যানেলে রয়েছে শ্রীমান দেবজিৎ, এটা পুরনো দিনের, তো
তাকে তো হঠাৎ সবাই ভুলে গেল বিজেপির, দেখলাম যে সেও তো দেখলাম তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাকে তখন আবার তো যোগদান মেলা পর্ব চলছিল, অর্থাৎ এদিক থেকে ওদিক থেকে এনে তারাই পদে বসছেন, রাজ্যের সংগঠনে যাচ্ছে, দেবজিতের জায়গায় আবার তৃণমূল থেকে একজন গিয়ে বসলেন। তো এগুলো তো আমার মনে হয় ওরাই ঠিক করে বলতে পারবে। বঙ্গ বিজেপিতে লোকজন, এবং লোকজন মানে যে কেউ না, ন্যাশনাল সেক্রেটারি তারও দম বন্ধ হয়ে আসছে। না, যেটা বলার সেটা হচ্ছে যে কুণালদা যেগুলো বলছেন সেগুলো আপাত দৃষ্টিতে যে কেউ দেখলে হয়তো এই ধরনের কথাবার্তা বলবেন যারা বিজেপির গঠনতন্ত্র সম্বন্ধে খুব বেশি ওয়াকিব নন। যে বিষয়ে চলছে তারা, ওরা আমি একটু বলি, যেমন ধরুন আজকে গঠনতন্ত্র, আজকে আমরা তো বাইরের, কিন্তু যারা বললো তারাও তো সবে গেছে না, তোমার মতো তো পুরনো নয়, সিজন নয়, তুমি সেটা ক্লিয়ার করে দাও যে গঠনতন্ত্র জানে না তুমি কাদের বলছো। আমরা যারা বাইরে, যারা নতুন গেছে, আপনি যে কথাগুলো বললেন সেগুলো অনেকেই বলবেন যারা কিনা আমাদের সিস্টেমটা সম্বন্ধে খুব বেশি ওয়াকিবল নন। আমি যেটা বলতে চাইছি, দেখুন আমি তো এই সংঘ পরিবার বা রাজনৈতিক ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো সংগঠন আমি করিনি। আমার বাম বিরোধিতা বরাবর, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু বাকি তো আমি কোনোদিন কোনো রাজনীতি করিনি। সুতরাং আমি বাকি রাজনৈতিক ক্ষেত্রে কি কি হয় আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি এটা কটাক্ষ করছে শঙ্কর বা অনুপমদের যারা অন্য দল থেকে এসেছে? না না, তা নয়, ওনাদের অভিজ্ঞতা আছে। ওই যেটা বললেন যে ওনারা বাম ঘরানা থেকে এসেছেন, কি কেউ অন্য ঘরানা থেকে এসেছেন। দেবজিতের গলাতেও কি আদিনব্য সুর? কি দেখছেন? আমি বলতে চাইছি, আমি বলছি দেবজিতের সঙ্গে বা আদি বিজেপির সঙ্গে আমাদের মত পার্থক্য আছে, কিন্তু দেবজিৎ একটা সুস্থ সুন্দর ছেলে এবং একদম বঞ্চিত। বিজেপি যখন যোগদান মেলায় ডেকে ডেকে লোক আনছিল তখন এই দেবজিৎদের কথা বিজেপি ভুলে গিয়েছিল। না, যাতে তোমাদের জায়গায় দেবজিৎ সরকারকে যে তখন ব্যাকবেঞ্চার করে দেওয়া হয়েছিল পৃথিবীর সবাই জানে। আমি তা বলছি না, আমার ছোট্ট প্রশ্ন, তুমি যাদের বলছো যে গঠনতন্ত্র জানেন না, আমি জানি না, বিজেপি না জানতেই পারি, আপনার কথাই বলছি। ঠিক আছে, শতরূপ নিশ্চিতভাবে জানবে না, এই প্যানেলে আছে। বাট আমার প্রশ্ন, তুমি কি এটা তোমাদের দলে যারা পরে গেছেন অন্য দল থেকে যোগদান মেলায়, তুমি কি তাদের ক্ষেত্রে বলছো? না, তারা তো গিয়েছেন এবং তারপরে তারা গঠনতন্ত্র সম্বন্ধে জেনেছেন, তারা পদে আছেন, তারা দায়িত্ব নিয়েছেন, তারা দায়িত্ব এক্সিকিউট করেছেন। আমি বলি দেবজিৎ এতজন একসঙ্গে, ইনক্লুডিং বিধায়ক, এতজন একসঙ্গে ইস্তফা দিলেন। হ্যাঁ, কি এবং এই যে ডামাডোলটা, এটা দোসরা মের পর থেকে বিভিন্ন সময় দেখা গেছে। আমরা দেখেছি শান্তনু ঠাকুর নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য, তিনি তার মন্ত্রকের একটি গেস্ট হাউস, সেখানে বৈঠক করে বিদ্রোহীদের নিয়ে বেরিয়ে এসে রাজপথে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির উদ্দেশ্যে নিশানা করছেন। আমরা বিদ্রোহী পিকনিক, এই পিকনিক জীবনে দেখিনি। বিদ্রোহী পিকনিক বলে একটা পিকনিক চালু হয়ে গেল। আমার একটা ছোট্ট কথা, অনুপম যেগুলি বলেছেন কেন্দ্রীয় সম্পাদক, কথা বলা যায় না, বাংলার নেতারা কাজ করতে পারছে না, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি ঘুরে ঘুরে, এই ব্যাপারটা দেবজিৎ কিভাবে দেখছে? আমরা জানি, আমরা তো বাইরের লোক। এটা ঠিক গঠনতন্ত্রের কোন জায়গায়, মানে আমি কত ধারায় পড়ছে গঠনতন্ত্রে যে বাংলায় কাজ করা যাচ্ছে না, চুপ করিয়ে দেওয়া হচ্ছে। আমি তিনটে লাইন আমি বলার কি সুযোগ পাবো আনইন্টারাপ্টেডলি? এক নম্বর হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, গঠনতন্ত্র জানার পরে বা তারা যোগ্যতা প্রমাণ করার পরে যারা নতুন এসেছেন, যেমন শঙ্করদা প্যানেলে রয়েছেন বা ছিলেন এতক্ষণ, তিনি পদ্মফুল হাতে নিয়ে শুধু লড়াইটা দেননি, তিনি জিতে দেখিয়েছেন। অন্যদিকে আমাদের মধ্যে অনেকে, আমি ব্যক্তিগতভাবে আমি লোকসভাতেও হেরেছি, বিধানসভাতেও হেরেছি। হারা জেতার থেকেও একটা অন্য জিনিস থাকে যে সাংগঠনিক দায়বদ্ধতা। আজ অবধি কোথাও বলতে পারবেন যে এখানে দাঁড়িয়ে কোনো রকমভাবে কোনো রাজনৈতিক দলের কোনো কিছুই তো বা এইরকম ভাবে আলোচনা তো হতে পারে না। আমরা রাজনৈতিক, আমি একটু দেখি শতরূপ গঠনতন্ত্রটা বুঝলো কিনা। শতরূপ, তোমাদের পার্টিরও তো একটা খুব স্ট্রিক্ট একটা গঠনতন্ত্র রয়েছে, এই গঠনতন্ত্রটা বুঝছো? দেখো মপিয়াদি, আমি একটা কথা বলি, ছোটবেলা থেকে আমরা যখন বড় হয়েছি, সত্যি কথা বলতে আমাদের বড় হওয়ার সময় তো আমরা বাংলায় খুব একটা বিজেপি আরএসএসকে দেখিনি। খালি একটা সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, তখন ওনার সাথে একটু তপন শিকদার বা তথাগত রায়দের সভা করতে দেখতাম। এর বাইরে তো সাধারণভাবে আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি বাংলায় বা ইয়েতে, আমরা খুব একটা বিজেপিকে থেকে বড় হইনি। তবে আমরা এটা শুনেছিলাম আমাদের গুরুজনদের কাছ থেকে বা অনেকের কাছ থেকেই যে বিজেপিও বা আরএসএস ওরা ক্যাডার বেস সংগঠন, তাদেরও একটা খুব স্ট্রিনজেন্ট একটা গঠনতন্ত্র রয়েছে, একটা খুব একটা ডিসিপ্লিনড একটা কাঠামো রয়েছে, ইত্যাদি রয়েছে। আজকে এতক্ষণ অনুপম হাজরা এখানে ছিলেন, উনি কথা বলছিলেন, এখন এই মুহূর্তে বোধহয় নেই। আমি ওনাকে দেখলে আমার মাঝে মধ্যে এটা মনে হয় যে বিজেপি একটা এতটাই ডিসিপ্লিন দল বলে আমরা জেনে এসেছিলাম, আজকে সেই বিজেপিতে
পদাধিকার বলে, আমি অন্য কিছু বলছি না, পদাধিকার বলে এল.কে. আডবাণীর থেকে অনুপম হাজরা বড় নেতা। পশ্চিমবাংলায় বিজেপি নামক দলটি যে কীরকমভাবে একটা মানে ধান্দা চরিতার্থ করার মঞ্চ তৈরি হয়েছিল 2014 সালের পর থেকে, সত্যি বলছি আমরা দেখে মাঝে মধ্যে, আমরা তৃণমূলে এরকমভাবে রাতারাতি যোগদান করে নেতা হয়ে যাওয়া আমরা দেখতে অভ্যস্ত ছিলাম, এটা চিরকালই হয়ে এসছে। কিন্তু বিজেপির ক্ষেত্রে আমরা জানতাম যে এটা একটা ডিসিপ্লিন একটা দল। আমি এটা বলি মবিয়াদি, আজকে যে মানুষগুলোর আলাদা হয়ে যাওয়ার নিয়ে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া বা ইত্যাদি নিয়ে কথা হচ্ছে, শঙ্করদা এখন বলছেন যে উনি এখন ছাড়েনি হোয়াটসঅ্যাপ গ্রুপে, নাকি এটা সাধারণ ব্যাপার ইত্যাদি ইত্যাদি। কিন্তু শঙ্করদা ছাড়াও এর আগে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছে তারা বিজেপির সদস্য হয়েছিল। তারা কিভাবে, কেউ মিস কল দিয়ে সদস্য হয়েছিল, কেউ অন্য দল থেকে রাতারাতি ভোটের আগের দিন বিজেপিতে গিয়ে সদস্য হয়েছে। আমি খালি দুটো কথা এখানে বলছি, দেখো খুব সংক্ষেপে, দেখো প্রথম কথা যে দম বন্ধ হয়ে আসাটা, কাজ করতে না পারাটা কিনা অদ্ভুত ব্যাপার। দেখো যার দল যখন বিপদে পড়ে তখন তার সেই দলে দম বন্ধ হয়। মানে আমি বলছি ভোটের আগে যখন তৃণমূলের সময়টা একটু খারাপ যাচ্ছিল, বিজেপির সময় ভালো যাচ্ছিল, তখন বিজেপিতে কারণ দম বন্ধ হতো না, সবার কারণে তৃণমূলেই দম বন্ধ হতো। আবার যে তৃণমূল জিতে গেল, আবার ভোটের পরে যখন তৃণমূল জিতে গেল, যখন বিজেপির সময়টা খারাপ যাচ্ছে, এখন সবার বিজেপিতেই দম বন্ধ হচ্ছে, এখন আর কারো তৃণমূলে দম বন্ধ হচ্ছে না। আসবো যখন এই বিষয় নিয়ে যখন তৃণমূল কিছুটা উজ্জীবিত, যখন দেখা যাচ্ছে যে বিজেপির রীতিমতো নাজেহাল অবস্থা, ঠিক সেই সময় সৌগত রায়ের সিন্ডিকেট বম্ব। ছোট্ট একটা বিরতির পর এর প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন আপনারা। আমরা দেখেছি গত কয়েক বছরে বারবার রাজ্য রাজনীতিতে বিরোধীদের নিশানার মুখে উঠে এসেছে বেশ কয়েকটা শব্দবন্ধ, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এমনকি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁরা এসে তৃণমূল কংগ্রেসকে এই সমস্ত শব্দবন্ধ দিয়ে বিঁধেছেন বিভিন্ন রাজনৈতিক প্রচারে। আর এবার দেখা গেল যে একদম লেক গার্ডেন্সের অভিজাত এলাকা, সেখানে সিন্ডিকেট দৌরাত্ম্য, রক্তারক্তি এবং রীতিমতো বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌগত রায়। শুনুন। সোমবার ভরদুপুরে নিজের পাড়ায় নিজের বাড়ির কাছে তৃণমূল সাংসদ যা দেখলেন তা দীর্ঘ 60 বছরেও দেখেননি। বাড়িতে ছিলাম, চেঁচামেচি শুনে গেলাম, দেখলাম তখনও দুদল একটু মারামারি করছে। আমি বললাম থামো থামো, বলতে দেখি দুটো ছেলে ইনজিওর্ড হয়েছে, তাদের হাসপাতালে নিয়ে গেছে। আমি তখন কি করব, পুলিশকে বললাম। বাড়ি ভাঙার বরাত নিয়ে সংঘর্ষ, রক্তারক্তি লেক গার্ডেন্সের নিজের বাড়ির পাশে, সেটাই দেখলেন বর্ষিয়ান সৌগত। পুলিশকে বলেছি যে দুটো দল মারামারি করছে, এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন। বাড়ি ভাঙার বরাত কে পাবে তা নিয়ে সংঘর্ষে জড়ায় বাসুদেব সরকার ও ঝন্টু সিং এর সিন্ডিকেট সদস্যরা। সূত্রে খবর, রবিবার রাতে বাঁশ, লাঠি, অস্ত্র নিয়ে মারপিটের পর সোমবার বেলায় ফের সংঘর্ষ শুরু হয়। আহত দুপক্ষের বেশ কয়েকজন। যে বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িরই ভাঙার কাজ চলছিল। এটা ভাঙার একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল এবং সেই কন্ট্রাক্টে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই দুজন অর্থাৎ বাসুদেব সর্দার এবং ঝন্টু সিং, তাদের দুজনকেই এই কন্ট্রাক্ট দেওয়া হয়। ঘটনায় তাৎপর্যপূর্ণ মন্তব্য স্থানীয় কাউন্সিলরের। কোনো সিন্ডিকেটের বিষয়ে আমি কিছুই জানি না। আগে যারা দেখতেন তারাই এই সিন্ডিকেট দেখেন, তাদের কাছেই তারাই জানেন যে কার সঙ্গে কে কোন বাড়ি ভাঙবে, কোন বাড়ি গড়বে, এই বিষয়গুলো তারাই জানেন। তো তারা ভালো বলতে পারবেন যে কার সঙ্গে কেন কোন পরিস্থিতিতে এই ঘটনাগুলো ঘটেছে। সিন্ডিকেট দৌরাত্ম্য এবং তাতে রাজনৈতিক দলগুলোর মদত নিয়ে ভুরি ভুরি অভিযোগ। এই ঘটনায় কড়া ব্যবস্থারও নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমার এলাকায় কে ঘরবাড়ি করবে, আমাকে এত দিতে হবে তবে আমি ঘরটা করতে দেবো, এটা হবে না। আমার এলাকায় কে ঘরবাড়ি করবে, তুমি নিশ্চয়ই ঠিক করবে না যে আমার কাছ থেকে সবকিছু কিনতে হবে। 2017 সালে তৎকালীন তৃণমূল সাংসদ সুগত বসুর বাড়িতেও তোলা চেয়ে হানা দিয়েছিল সিন্ডিকেট বাহিনী। বাড়িটি নেতাজি সুভাষচন্দ্র বসুর জানা সত্ত্বেও তাদের মধ্যে কোনো হেলদোল ছিল না। বিধানসভা ভোটের আগে বারবার রাজ্যে সিন্ডিকেট দৌরাত্ম্য এবং তাতে শাসক দলের যোগ নিয়ে সরব হয় বিরোধীরা। सिंडिकेट की मर्जी के बिना पश्चिम बंगाल में कुछ भी करना मुश्किल हो गया है। नई कंपनी खोलनी हो, नई अस्पताल खोलने की इच्छा हो, नया स्कूल बनाना हो, नई सड़क बनानी हो, बिना सिंडिकेट को चढ़ावा दिए उसकी स्वीकृति के लिए बिना कुछ नहीं हो सकता है। मुझे बताओ
ये सिंडिकेट वालों को बदलने का काम आप करोगे या नहीं करोगे? जरा जोर से बोलो, बदलेंगे क्या? লেক গার্ডেন্সের অভিজাত অঞ্চলে এই ঘটনায় আবারও সিন্ডিকেট বিতর্ক ভেসে উঠল রাজ্য রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কুণালদার কাছে আমার নির্দিষ্ট প্রশ্ন। কুণালদা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, বামেরা, কংগ্রেস যে যাই বলে থাকুক, আমি সমস্ত কিছু ভুলে গেলাম, সাম্প্রতিক অতীতে দুটো বড় ইনসিডেন্ট সিন্ডিকেট সম্পর্কিত, দুটো কলকাতার বুকে, একটির ক্ষেত্রে অভিযোগকারী সুগত বসু, একটির তখন তিনি আপনাদের সাংসদ, একটির ক্ষেত্রে সৌগত রায়। না, কোনো খারাপ ঘটনা থাকলে অবশ্যই সেটা খারাপ ঘটনা, কিন্তু কোনো ঘটনার সঙ্গে সঙ্গে সেটা যদি রাজনৈতিকভাবে একটা অভিমুখ ঘুরিয়ে কোনো একটি দলের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে খুব সমস্যা। সত্যজিৎ রায় মারা যাওয়ার দিন শেষকৃত্যের সময় আবিষ্কার হয়েছিল কেওড়াতলা শ্মশানের খাট এবং বালিশ নিয়ে দুই গোষ্ঠীর মারামারি চলছে। তাহলে কি বলবো সেটা আলিমুদ্দিন স্ট্রিটের দুই গোষ্ঠীর মারামারি, যে সিপিএমের দুই গোষ্ঠী মারামারি করছিল? ফলে খারাপ জিনিস কমছে, কিন্তু খারাপ জিনিস থামা দরকার, থামানোর চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সত্ত্বেও, ওপেন মেসেজ সত্ত্বেও থামছে না কেন? দায়টা কার? দায় সমাজের সকলের। তার কারণ সমাজের সকলের, যে কোনো অ্যাক্সিডেন্ট, দুটো গাড়ি যদি ধাক্কা লাগে রাস্তায়, তার জন্য নিশ্চয়ই গভর্নমেন্ট সামাজিক ইস্যু না। না, নিশ্চয়ই সামাজিক ইস্যু, প্রশাসনিক ইস্যু, রাজনৈতিক ইস্যু, শতরূপ সিন্ডিকেট সামাজিক ইস্যু। সিন্ডিকেট মোবেদ, আমি একটা কথা বলি খালি, কুণালদাকে আমি মনে করাই, সত্যজিৎ রায় শেষকৃত্যের কথা উনি বললেন, সত্যজিৎ রায় শেষকৃত্যের সময় কেওড়াতলায় যে ঘটনাটা ঘটেছিল তারপরে সেটাকে সামলাতে পারেননি বলে এবং ইত্যাদি কারণে কলকাতার পুলিশ কমিশনারকে বামফ্রন্ট সরিয়ে দিয়েছিল। আর গত কয়েক বছর আমরা দেখেছি এলাকায় আমাকে বলতে বলা হচ্ছে, আমি বলছি, আমি আপনার মাঝখানে বলিনি কুণালদা, আমি আপনার মাঝখানে বলি, এটা করবেন না কুণালদা, এটা করবেন না, কেমন? তুলনিয়া মারামারি করেছো, ঠিক আছে, বালিশ নিয়ে মারামারি করেছো, এবার একটু বলি, আমি বলিনি, আপনার যখন বলার সময় হবে তখন বলবেন। দ্বিতীয় কথা, আমি এখানে একটা কথা বলছি, মবিয়াদি বিইং অ্যাঙ্কার, আমার মনে হয় এটা তোমার দেখা উচিত যাতে আমিও বলার ফেয়ার সুযোগ পাই। কুণালদাকে এটা করতে, উনিও তোমার পাশেই আছেন, ওনাকে প্লিজ বারণ করো, আটকাও, এটা ঠিক হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলছি আজকে সামাজিক প্রসঙ্গ যদি ওঠেই তাহলে আমি একটা কথা এখানে অবশ্যই বলবো। দেখো, এখানে কুণালদা কি বললেন আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ তৃণমূলে কুণালদার থেকে সৌগত রায় অনেক বড় নেতা। সৌগত রায় যা কথা বলেছেন তার মানে এই দাঁড়ায় ৭০ দশকে নকশাল আমল এবং আজকের দিনে তৃণমূল সরকারের আমল, মাঝখানে যে আমলটা থাকে, যে আমলে সৌগত রায় এই ঘটনাগুলো দেখেননি, সেই আমলটা ছিল বামফ্রন্ট সরকার, ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের আমল। আমি আবার বলছি মৌবিয়াদি, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে ডেকে এনেছো, তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি যাতে বলতে পারি সিভিলাইজড ভাবে, এটা দেখার দায়িত্ব তোমার। কখনো তার বিচার হতে পারে না। আবার বলছি, এটা দেখার দায়িত্ব তোমার, আমি আশা করছি তুমি দায়িত্বটা মেইনটেইন করবে। সৌগত রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তোমাকে বলছি, বিইং অ্যাঙ্কার, ইফ ইউ কান্ট ইন্টারভিন, সুখ্যাতি করেছিলেন। সদরূপ আমার দায়িত্বটা আমি বুঝি, তাহলে প্লিজ সেটা পালন করো। এটা তোমার পাশে বসে উনি এটা বারবার করছেন, এটা ঠিক হচ্ছে না। তুমি উত্তর দাও। আমি আমার দায়িত্ব আমাকে শেখাতে হবে। আমি তাহলে উত্তর দিচ্ছি না, আমি চুপ করে যাচ্ছি, কারণ আমার ওই প্রতিভা নেই যে কানের কাছে একটা লোক চেঁচিয়ে যাবে, আমি এখানে মুখ দিয়ে কথা বলে যাবো। আমার সেই প্রতিভা নেই মৌবিয়াদি, আই এম সরি। তাহলে যার প্রতিভা আছে তাহলে সে বলবে, দেখো এটা ঠিক হচ্ছে না, মৌনতাই প্রতিবাদ, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। তুমি আমায় প্রশ্ন করেছো, আমি যাতে উত্তর দিতে পারি এটা দেখা তোমার দায়িত্ব, প্লিজ তুমি সেটা এনশিওর করো। আমি তোমাকে এটা বলছি, আমাকে অনেকক্ষণ আসবো প্লিজ। সৌমদা, আমাকে প্রশ্ন করা হলো, আমি উত্তর দেওয়ার সময় বারবার ইন্টারাপ্টেড হলাম, এবার সৌমদাকে চলে গেলে, এবার তুমি আমার কাছে আসবে। সৌমদাকে প্রশ্ন করেছি, তখন আমি বলতে পারলাম না। আমি প্রথমে কথা বলি যে কুণালদার বিড়ম্বনাটা খুব আমি বোঝা যায়। কুণালদা অনেক কথা বললেন, তো কুণালদার ভবিষ্যতে একটা যদি এরকম একটা রেকর্ড ক্যাসেট বানিয়ে নিয়ে আসেন, যে ক্যাসেটে ছোট ঘটনা সরকার দেখছে, এটা হতে পারে, আমাদের পুলিশ ব্যবস্থা নিচ্ছে, এর মধ্যে রাজনীতি খুঁজবেন না, এরকম একটা ক্যাসেট বানিয়ে নিলে সব ঘটনায় মোটামুটি ফিট হয়ে যাবে। দায় এবং দায়িত্ব নেওয়া যে প্রশাসনের কাজ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলছেন, বলে দিই আপনি এতটা অস্থির হবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, বাবা বলছেন ছেলে তৃণমূল, মা তৃণমূল, ভাই তৃণমূল, জ্যাঠা তৃণমূল, দুটোই জামানার জন্য তার একটা ব্যাখ্যা দাও না। আরে একাই দুটো লড়েছ, দুটোই জামানার জব্দ হওয়া নিয়ে যেদিন আলোচনা হবে সেদিন উত্তর দেবে। না না, আপনি জামানত জব্দ নিয়ে আলোচনা দুটো মানুষ নিচ্ছে, ডাইভার্ট করছেন কেন? আপনি ডাইভার্ট করছেন, আপনি ডাইভার্ট করছেন, আপনি ডাইভার্ট করছেন। পশ্চিমবঙ্গে দুজন মিলে বিধানসভায় ভারতের প্রধানমন্ত্রী বলে নয়, শূন্য বলেও কি সিন্ডিকেটে শূন্য করতে পারছে
পারছেন কুণালদা? সিন্ডিকেট শূন্য করতে পারছেন? শতরূপ এবং সৌম্য মিলে শূন্য করলেন বিধানসভা খুব ভালো। যেভাবে ব্যবহার করা হচ্ছে তাতে আমার ঘোরতর আপত্তি আছে। কুণালদা শুনুন, সিন্ডিকেট শব্দটা যেভাবে ব্যবহার করা হচ্ছে তাতে আমার ঘোরতর আপত্তি আছে। না না, কনস্ট্রাকশন বিজনেস যারা করছে করুক, আপনি পশ্চিমবঙ্গে আপত্তিকর জায়গাটা হচ্ছে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে সেখানে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আমি তো আবার বলছি, সিপিএম এর জমানায় শ্মশান নিয়ে মারামারি হয়েছে, শ্মশান নিয়ে মারামারি করেছে, তারা আবার কথা বলতে আসছো। শ্মশানের মরার ফাটার পুলিশ নিয়ে যারা মারামারি করে তারা এখন বাড়ি নিয়ে বিচার করতে আসছে। বাংলাটা কথা আছে না, সুরির সাক্ষী মাদার আর সিন্ডিকেটের সাক্ষী কুণাল। আপনি এক মিনিট বলে নি, আরে তোমার এসব ডায়লগ অন্য জায়গায় দেখো, জীবনে কতবার হারবে, আর কতবার বড় বড় কথা বলে হারবে। এই বয়সে যা হারার রেকর্ড করেছো, আর তো বয়স বাড়লে তো বিশ্ব রেকর্ড করবে। মানুষের কাছে গ্রহণযোগ্য কথা বলো, একটা জেতাবার ক্ষমতা নেই, জেতার ক্ষমতা নেই, তার আবার বড় বড় কথা। চুরি করে জেলে ছিলেন আপনি জানেন না? অনিন্দ ব্যানার্জি সল্টলেকে তৃণমূলের কাউন্সিলর, শেখ হাসিনা আপনি চুরি করে জেলে ছিলেন আপনি জানেন না? জেল থেকে বেরিয়ে পুরনো কাউন্সিলর বললেন এটা জানতে পারতেন। আপনার বাড়িতে জেলে খবর কাগজ পেতেন না নাকি? জেলে হাতে খবর কাগজ পেতেন না আপনি জানেন না? আপনি জেলে আপনি চুরি করে জেলে ছিলেন জানেন না? তৃণমূল কংগ্রেসে এগুলো হয় না, যে কাজ হচ্ছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, তোমাদের কাছ থেকে জ্ঞান শুনবো না। তোমরা গোটা পশ্চিমবঙ্গে তোলাবাজি, সিন্ডিকেট, দুর্নীতি, দলবাজি, বাড়িওয়ালা ভাড়াটের সাথে মিলে তোমরা যা করেছো, মানুষ তোমাদের রিজেক্ট করেছে। আমি শুধু কয়েকটা কথা বলতে চাই। দেবজিৎ, তাহলে হয়ে গেল কুণালদার কথা মতো সিন্ডিকেট হচ্ছে সামাজিক, আসবে সৌম্যদা প্লিজ, সামাজিক সমস্যা। আমি সমস্যা না, আমি বলছি সিন্ডিকেট শব্দটা বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে। এক সেকেন্ড দেবজিৎ, আমি সবাইকে একটা কথা বলতে চাই ভাই, আমি এখানে আমার বক্তব্য রাখতে এসেছি, এই বক্তব্যের নামে কুস্তি করতে পারবো না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সিন্ডিকেট পদ্ধতি বা এই ধরনের বিষয় এটা তামাম পশ্চিমবাংলায় আজকে চলছে। ইন্দোরে মেয়র ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, সেখানে কি অভিযোগ ছিল? একটু বলতে দিন কি না। অভিযোগ ছিল? তার জন্য ইন্দোরের জন্য কৈলাস বিজয়বর্গীয় নিয়ে কথা বলো, সেখানে কি অভিযোগ ছিল? সেখানে কথা বলো আগে, তার ব্যাখ্যা দাও, তারপর তুমি কলকাতায় আসবে। তোমার অনুপম হাজরা বলছে যে তোমাদের দলে কথা বলা যায় না। অনুপম হাজরা বলছে দুজন নেতাকে শুনতে হয়েছে যে মাসিমা সুভাষকে ঢেকে দিন, তুমি এখানে ঝামেলা করছেন তো। যেখানে আজকে বিজেপি যেটা হয়েছে ভালো হয়েছে মন্দ হয়েছে জায়গায় প্রত্যেকটা আজকে যেটা হয়েছে আজকে যেটা হয়েছে আপনি সৌগত বাবুকে সমর্থন করেন, কুণালদা আপনি আপনার দলের নেতা সৌগত বাবুর বক্তব্যকে কি সমর্থন করেন? আপনি আপনার দলের নেতা সৌগত দেবজিৎ, আমার বক্তব্য হচ্ছে আপনি জোর গলায় এই কথাটা দেবজিৎ, শতরূপ, সৌম্যদাকে বলছেন কুণালদা, সৌগত রায়কেই বোঝান। উনি বলছেন কেন যে নকশাল আমলের পর দেখেন এরকম পরিস্থিতি? আপনার দলের সাংসদ তো, সৌগত রায় পূর্ণ উনি কেন বলছেন? উনি কেন বলছেন? কথা বলবেন না, উনি কেন বলছেন? কেন সৌগত রায়কে বোঝান? পুলিশ প্রশাসনের সৌগত রায় না, একটা লাইন দিয়ে বোঝান, একটা লাইন দিয়ে কিচ্ছু বলেন না। সৌগত রায় পূর্ণ আস্থা আছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের উপর। এক সেকেন্ড শতরূপ, সৌম্যদা আমি বলি যে কুণালদা বলছেন নকশাল আমলের পর এরকম পরিস্থিতি দেখেন, একটা লাইন নিয়ে কোনো বিচার হয় না। কি বলছেন একবার শুনতে দিন। আরে এক মিনিট শুনতে তো দিন। আরে একটু বিরোধীদের কথাও শুনুন। প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবাংলায় হাজার হাজার ছেলে মেয়ে বেকার, হাজার হাজার ছেলে মেয়ে বেকার।
গত 11 বছরে পশ্চিমবাংলার কুণালদাকে জিজ্ঞাসা করুন রেকর্ডটা কি এমপ্লয়মেন্ট। আরে সারা দেশে চাকরি নেই, সারা দেশে দেখুন সবার হাতে বন্দুক ধরিয়ে প্রত্যেক বছর 1 কোটি করে চাকরি। সবাই তো তৃণমূল, পশ্চিমবঙ্গ সবাই তো কর্মসংস্থানে এগিয়ে আছে। বিরোধী শূন্য করেছেন। আর একটু আগে বলছিলেন না অনেক কথা, কর্মসংস্থানে একটু এগিয়ে আগে আছে। বড় বড় কথা বলছিলেন না। ন্যাশনাল রেকর্ডটা দেখুন। আরে আপনি একটু চুপ করুন। পশ্চিমবঙ্গ এগিয়ে আছে। নরেন্দ্র আপনার দল আপনি বলছিলেন না বছরে 2 লাখ চাকরি, 2 কোটি চাকরি, কোথায় গেল 2 কোটি চাকরি? আর পশ্চিমবঙ্গে সবথেকে বেশি আপনার সময় লকডাউনে সারা দেশে মাথা পিছু আয় কমেছে। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে মাথা পিছু আয় বেড়েছে এটা হয়েছে সরকারের জন্য। না, তার পুরোটা শুনতে হবে এবং সৌগত রায়কে ফোনে ধরতে হবে, এখন ধরে জিজ্ঞাসা করতে হবে ওনার এই পশ্চিমবঙ্গে ঠান্ডা মাথায় বলেছেন। সামাজিক সমস্যা শুনতে দেবো না। আরে সামাজিক সমস্যা তো বটেই, সেটা তো জেল তৈরি করে আমি একটু পিসিআর কে বলবো যদি সৌগত রায়কে টেলিফোনে যোগাযোগ করা যায়। আমি এই ডিবেট চলতে চলতে একটু চেষ্টা করব সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করার। দেখা যাক কুণালবাবুর দাবি সেটা কতটা সঙ্গত, সেটা একটা রিয়েলিটি চেক করা যেতে পারে। শতরূপ প্লিজ। পাড়ায় পাড়ায় যে ছেলেগুলোর হাতে একটা সম্মানের উপার্জন জীবিকার ব্যবস্থা করে দেওয়া যেটা 34 বছরে করে যায়নি, যেটা 34 বছরে সিপিএম সরকার করে যায়নি। পার্টির হোল টাইমারদের বাড়ির লোককে চাকরি দিয়েছে, পার্টির হোল টাইমারদের বাড়ির লোকদের চাকরি দিয়েছে শুধু সিপিএম। একটা হোল টাইমার খুঁজে পাওয়া যাবে না যার বাড়ির লোক সরকারি চাকরি করে না। বঞ্চিত করে সিপিএম 34 বছরে তারপরে অন্য কথা পরে আমি আসবো। এক সেকেন্ড সৌগত রায়কে আমরা টেলিফোনে পেয়েছি। সৌগত দা, মৌপিয়া কথা বলছি জি 24 ঘন্টা স্টুডিও থেকে। মৌপিয়া কেমন আছো? ভালো সৌগত দা, আপনি ভালো তো? হ্যাঁ সৌগত দা, একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনি লেক গার্ডেন্সের পরিস্থিতি নিয়ে যেভাবে রিয়াকশন দিয়েছেন, যে নকশাল আমলের পর আপনি এরকম ঘটনা দেখেননি, 60 বছর এরকম ঘটনা ঘটেনি, এবং আপনি অত্যন্ত বর্ষিয়ান একজন মানুষ, অত্যন্ত বর্ষিয়ান একজন রাজনীতিক, কেন এই বিষয়টায় আপনাকে এতটা হন্ট করলো? তার কারণ আমি এরকম ঘটনা দেখিনি। শোনো, সবাই একটা ইংরেজিতে কথা আছে, ইংলিশম্যানস হোম ইজ হিজ ক্যাসেল। তার বাড়ি হচ্ছে তার দুর্গের মতো। আমরা বাইরে সব জায়গায় গন্ডগোলে ছিলাম ইত্যাদি ইত্যাদি, কোনোদিন তো বাড়ির পাশে এরকম হয়নি। সেই জন্যই আমার খুব শকিং লেগেছে। আমার বাড়ির দুটো বাড়ি পরে কয়েকটা ছেলে মিলে রড টড দিয়ে মারপিট করছে, একটা ছেলে আহত হয়ে পড়ে আসে, রক্ত পড়ছে। এসিড আমি কোনোদিন দেখি। দেখো, তোমাদের জন্মের আগে আমি নকশাল আমল ছিল দেখেছি, দিনে দুপুরে পুলিশ কনস্টেবল কাটা হতো, কিন্তু লেক গার্ডেন্সে এসে আমি সিপিএম এর আমল দেখেছি, কংগ্রেসের আমল তো দেখেছি, তৃণমূল এরকম ঘটনা কখনো ঘটে। গোবিন্দপুর রেল কলোনিতে আমরা আন্দোলন করেছিলাম, রেল লাইনে আন্দোলন ছিল, পুলিশের সাথে সংঘর্ষ ছিল, কিন্তু কখনো বাড়ির সামনে আসে। সেই জন্য আমি আজকে সারাদিন বাড়িতে ছিলাম বলে আমার বিচলিত লাগছে, আমার বেরোতেও ইচ্ছে করে যে বাড়ির কাছে চলে এলো, এটা কি হচ্ছে। সৌগত দা, অনেক ধন্যবাদ। সৌগত রায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। কুণাল দা, আমরা শুনলাম যে রীতিমতো দুয়ারে সিন্ডিকেট, দুয়ারে সিন্ডিকেট, দুয়ারে হিংসা, দুয়ারে হিংসা। সামনাসামনি দেখেছেন, আপনার সন্দেহ নিরসন হয়েছে, দেখেছেন, রিঅ্যাক্ট করেছেন, আপনার সন্দেহ নিরসন হয়েছে না হয়নি। প্রশাসনের সঙ্গে পুলিশ প্রশাসনের প্রতি সৌগতের আস্থা অনাস্থার কোনো সমস্যা নেই। একটা ঘটনা চোখের সামনে দেখেছেন, তিনি রিঅ্যাক্ট করেছেন, পুলিশকে ফোন করেছেন, পুলিশ এসেছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে। ঘটনাটা সৌগতের চোখের সামনে দেখেছেন, তিনি বলেছেন
বলছেন যে বাম আমল দেখেছি, কংগ্রেস আমল দেখেছি। কথা বলছেন মৌপিয়া, ওনার রাস্তাটার কথা বলেছেন, তার সঙ্গে ছোট আমারিয়া বিজন সেতু একের পর এক গণহত্যার কোনো সম্পর্ক নেই। উনি একবারও বলেননি যে পুলিশ প্রশাসনের প্রতি ওনার কোনো আস্থা নেই। উনি যা বলেছেন অসত্য কথা বলেছেন। না, উনি যা বলেছেন প্রফেসর ছিলেন, ওনার প্রাথমিক রিঅ্যাকশন বলেছেন, উনি কখনোই বলেননি যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের প্রতি ওনার কোনো আস্থা নেই। কেন হবে সিন্ডিকেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বাকিদের কথা ছেড়ে দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সতর্ক করছেন, তাহলে কি সেই মেসেজ পৌঁছচ্ছে না? 100% পৌঁছচ্ছে। প্রচুর কমেছে। আপনি আজকে বলছেন কাল তো আপনার দরজার সামনে, আপনার দুয়ারে হিংসা হবে, আপনার দুয়ারে সিন্ডিকেট হবে। সুব্রত বসুর দুয়ারে সিন্ডিকেট, শওকত রায়ের দুয়ারে সিন্ডিকেট। পশ্চিমবঙ্গে গতকাল যা যা ঘটেছে, মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে যা যা ঘটেছে, কারুর না কারুর তো বাড়ির সামনে ঘটেছে, তার সেটা দেখলে একটা শকিং রিঅ্যাকশন হবে। কিন্তু এটা হতে পারে না, জাস্টিফাই করা হয়নি, কিন্তু সেটার সঙ্গে আমাদের সময় একদম শেষ, আমাকে আপনারা এখানেই শেষ করতে হবে। কিন্তু সিন্ডিকেট নিয়ে এত বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তার বারবার কঠোর বার্তা সত্ত্বেও আজকের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সিন্ডিকেট রাজ তার দাপট কতটা, যে যাকে রিয়্যাক্ট করতে হচ্ছে, যিনি বলছেন যে নকশাল আমলের পর এরকম দৃশ্য দেখিনি, ভাবতে পারিনি দরজার গোড়ায় এরকমভাবে হিংসা, তিনি তৃণমূল কংগ্রেসেরই একজন সাংসদ। কাজে কুণাল বাবুরা যেভাবেই এই বিষয়টাকে ব্যাখ্যা করতে চান না কেন, এই সিন্ডিকেট রাজে রাশ যে টানতে হবে, লাগাম যে টানতে হবে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং এটা তৃণমূলের কাছে সত্যি একটা বড় চ্যালেঞ্জ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাও কি তাহলে ওই গ্রাউন্ড লেভেলে, ওই নিচের তলায় পৌঁছচ্ছে না? কিভাবে, কার মদতে রমরমিয়ে চলছে সিন্ডিকেট রাজ? আপাতত এই প্রশ্ন রেখে আপনারা এখানে শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।